সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকাল্লাহু হাবিবুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে দেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে সামনে দিকে একটু বসেন না ভাই, সামনে কত জায়গা পড়ে আছে প্লিজ। আপনার সামনে জায়গাগুলি খালি আছে, আপনাদের অনুরোধ করবো আপনারা একটু সামনে এসে বসেন। এদিকে 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 ভাই উপস্থিত কৃষক ভাইরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি সৈয়দ শেখ হাসিনা তারা নির্যাতনকারী নেতা পাবনার রাজপথের মেয়র সৈনিক আবুল হাসান ভাইকে আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি। এবারে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাতকরণের অতীত সোনালী ফসল আজিবুজ্জামান আসিফ ভাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ফেরাজার শেখ হাসিনা সময় নির্যাতনকারী নেতা রাজপথের রণাঙ্গন সৈনিক পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি সংগ্রামী নেতা হাবিবুর রহমান বাচ্চু ভাইকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিত্রকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমি আহ্বানুল হক মুন্না সিনিয়র সহসাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পাবনা জেলা কৃষক দল। আজকে এই অনুষ্ঠানে আমরা যে প্রান্তিক পর্যায়ে সেটা আমার নেতৃত্বে পাবনা জেলা কৃষক দলের নেতৃত্বে বুঝতে পেরেছে যে আমরা মনে হচ্ছে যে একটা আফ্রিকার জঙ্গলের ভিতরে, মানে এখানে সূর্যের আলো পৌঁছাতে তো অনেক দেরি হবে নাকি আমার, হ্যাঁ কৃষকরা কি বলে পাবনার শেষ সীমানা আমরা। আচ্ছা ধন্যবাদ। এবারে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি কামরুল ইসলাম ঝন্টু সভাপতি, কামরুল ইসলাম ঝন্টু সভাপতি, ডাক্তার বাবুল করিম বাবু সাধারণ সম্পাদক। আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি অত্র ইউনিয়নের বিএনপি নেতা গাজীউর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি। আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি রফিকুল ইসলাম রফিক, মেম্বার বিএনপি নেতা অত্র ইউনিয়নের। এবারে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমার প্রিয় ছাত্র ভাইকে, ছাত্র মেম্বার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি। এরপরে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ হেলালউদ্দিন, থানা বিএনপি সদস্য, খলিল মাস্টার লক্ষ্মীপুর ইউনিয়ন। আমি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনারা আহমেদ করতে পারবেন ইউনিয়ন বিএনপি নেতা আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমি হাসন শেখ ইউনিয়ন বিএনপি ছাত্র নেতা। আমি যে সমস্ত নেতৃবৃন্দের নাম মাইকে বললাম, আপনাদের কাছে আমাদের অঞ্চলে বিনীত রিকোয়েস্ট থাকবে সবাইকে সুসংগঠিত করে আপনারা সামনে চলবেন, কণ্ঠে কেউ থাকবে না। অঞ্চল নেতা বিএনপির নেতা মুস্তাফিজুর রহমান
সাথী বন্ধুরা আমার এবার যেন আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আটঘরিয়া উপজেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি দীর্ঘদিনের পরিশ্রমী কৃষকের নেতা আব্দুল মালিক ভাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। এবার যেন আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আটঘরিয়া উপজেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মালিক ভাইকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। ইতিমধ্যে সদস্য সচিব মায়াজুদ্দিনকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে ফরিদপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব ফিরোজ ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অত্র এলাকা আসলে আপনারা বোঝাননি, আমি ইউনিয়ন নেতৃবৃন্দ কাছে বলবো এখানে আপনার সবাই থাক, আপনার কাছে বিহিত দিচ্ছে আপনার সবাইকে নিয়ে সামনে বসে। আটঘরিয়া পৌর বিএনপির সদস্য সচিব আজহার আলী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজহার আলী ভাই আটঘরিয়া থানা উপজেলার সদস্য সচিব মঞ্জু ভাই আটঘরিয়া দলের যোদ্ধা আহ্বায়ক আইফুল ইসলামকে আপনাদের সামনে আটঘরিয়া থানার যুবদলের যোদ্ধা আহ্বায়ক আব্দুল মালিককে আপনাদের সামনে পরিচয় করেন। আটঘরিয়া থানা যুবদলের সংগ্রামী সদস্য আটঘরিয়া থানা যুবদল তথা এলাকাংশ উন্নয়ন নেতা হাবিব মন্ডলকে আপনাদের সামনে পরিচয় দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ শফিউদ্দিন শফি ভাই, দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক দেবোত্তর ইউনিয়ন শাখা। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ মুর্শিদ খান, সাংগঠনিক সম্পাদক দেবোত্তর ইউনিয়ন। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, সভাপতি চারটা ইউনিয়ন কৃষক দল। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মাসপাড়া ইউনিয়ন শাখা। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ রুহুল আমিন, সভাপতি চারটা ইউনিয়ন। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ ইউসুফ আলী, সভাপতি একদন্ত ইউনিয়ন শাখা। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার মোহাম্মদ রিজাউল করিম, সাধারণ সম্পাদক একদন্ত ইউনিয়ন শাখা। আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক একদন্ত ইউনিয়ন শাখা। মূল প্রোগ্রাম শুরু হবে এবারে। আটঘরিয়া উপজেলা সরকার নেতা তারেক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাকে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খান, ফরিদপুর উপজেলা যুবদলের। আর ভাই এরকম হলে হবে না। লক্ষ্মীপুরে কৃষক দলের লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক সাংগঠনিক
সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ ভাই আপনাদেরকে। উপজেলা ছাত্রদল নেতা মিলন এখানে এসে উপস্থিত হয়েছে, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাথী বন্ধুরা আমার, আমরা মূল পর্বে চলে যাব। মূল পর্বে চলে যাওয়ার আগে দুটি কথা আপনাদের মাঝে বলতে চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্ধারিত কিছু মেসেজ আছে কৃষক সমাজকে সুসংগঠিত করার জন্য। এই মেসেজগুলো আপনাদের সকলকে অত্যন্ত গুরুত্ব সহকারে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে। এই মেসেজের মধ্য দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এরই ধারাবাহিকতায় এ পর্বে আপনাদের মাঝে মেসেজ পড়ে শোনাবেন তারেক রহমানের নির্ধারিত মেসেজ পড়ে শোনাবেন পাবনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা আসিফুজ্জামান আসিফ ভাই। আসিফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমাদের দিক নির্দেশনা যেটা দিয়েছে আমরা সেই আলোকে আমরা আপনাদের কাছে কিছু করে কিছু শোনাব। ফোন দেন। ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ যেভাবে করতে হবে, কেন্দ্র থেকে সর্বদলীয় কৃষক দলের বক্তব্য, সম্মানিত লিফলেট পাঠ এবং বিতরণ, কৃষক সমাবেশ 2 দিন আগে পর 2 দিন এলাকা মাইকিং করতে হবে। মাইকিং কি হয়েছে? শুনেছেন আপনারা? কৃষক সমাবেশ ধরন হতে হবে সর্বদলীয় কৃষক সমাবেশ, মানে এখানে আপনারা অংশগ্রহণ করবেন। কৃষক সমাবেশের আয়োজক হবে জাতীয়তাবাদী কৃষক দল, কিন্তু সকল দলের সমর্থক কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোনোভাবে কৃষক সমাবেশ, কর্মী সভা বা দলীয় সমারোহ নেওয়া যাবে না। এখানে কোনো সমাবেশ বা কোনো কিছু করা যাবে না। উপজেলা কৃষি অফিস থেকে সরকারি কিভাবে উপকার ভোগী কৃষকদের তালিকা সংগ্রহ করতে হবে। কৃষক সমাবেশ ধনী কৃষক যার আনুমানিক 100 বিঘা জমি আছে, মধ্যে কৃষক যার আনুমানিক 50 বিঘা জমি আছে, স্বাবলম্বী কৃষক যার আনুমানিক 20 বিঘা জমি আছে, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া ভূমিহীন কৃষক এবং বর্গা চাষী উপস্থিত নিশ্চিত করতে হবে। কৃষক সমাবেশ উপস্থিত কৃষকদের আপ্যায়ন ব্যবস্থা করতে হবে, যেমন মুড়ি, বিস্কুট, সবজি, খিচুড়ি ইত্যাদি। নারী কৃষক উপস্থিত নিশ্চিত করতে হবে। কোন ক্রমে কোন অতিথি বক্তব্য থাকবে না। কি বোঝা গেছে? প্রশ্ন পর্ব। আগামীতে বিএনপি কৃষক দলের জন্য যে সকল কর্মসূচি বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করবে, এর বাইরে কৃষকদের কোন নতুন প্রস্তাব থাকলে তা নোট করতে হবে। কৃষকদের কথা বেশি বেশি শুনতে হবে। প্রতিটি কৃষক সমাবেশ শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে সমস্ত ইউনিয়ন কৃষক দলের কমিটি আছে সেখানে সমাবেশ করতে হবে, এবং ইউনিয়ন কমিটি নেই সেখানে সমাবেশ করতে হবে। যেখানে ইউনিয়ন কমিটি নেই সেখানে সমাবেশ করতে হবে। অর্থাৎ প্রতিটি ইউনিয়নের কৃষক সমাবেশ করতে হবে। কৃষক সমাবেশ অবশ্যই বিকেল বেলার খোলা মাঠে করতে হবে। খোলা মাঠে আমাদের তার সামনেই আমরা চলে আসবে। প্রতিটি কৃষক সমাবেশে কমপক্ষে আধা ঘন্টা এবং সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। প্রতিটি সমাবেশে শেষে জেলা কৃষক দলের কমিটির মাধ্যমে বিভাগীয় উপকমিটিকে ইউনিয়ন কৃষক সমাবেশ রিপোর্ট পেশ করতে হবে। এটা ছিল আমার কাছে মেসেজ। আমার এখন সভাপতি আবুল হাশেম ভাই
উনি বিস্তারিত আপনাদেরকে দিক নির্দেশনা দেবে এবং পড়ে শোনাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করেছে এবং আপনারা বুঝতে পেরেছেন আজকে এই কৃষক সমাবেশটা মূলত কৃষকদের নিয়ে। এখানে প্রশ্ন উত্তর একটা পর্ব আছে। এই প্রশ্ন উত্তর পর্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য পাবনা জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত মেধাবী সংগঠক নেতা আর কে সবুজ প্রামাণিক ভার্চুয়ালি আপনাদের মাঝে উপস্থিত থেকে আপনাদের সমস্ত প্রোগ্রামকে তিনি পর্যবেক্ষণ করছে। আমি আশা করব সবুজ ভাইয়ের এলাকা বলে আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করবেন। সাথী বন্ধুরা আমার, উপস্থিত কৃষক ভাইয়েরা আমার, এ পর্যায়ে আপনাদের মাঝে আসছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষকদের নিয়ে যে মেসেজ কৃষকদের ঘরে ঘরে পৌঁছে দিতে বলেছেন, সেই মেসেজটা আপনাদের মাঝে পড়ে শোনাবেন পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি আবুল হাসেম ভাই। আপনাদের মাঝে তারেক জিয়ার মেসেজটি পড়ে শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 4.5 ইউনিয়নে কৃষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে 3 মাস ব্যাপী। আজকের এই লক্ষ্মীপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত পাবনা জেলার কৃষক দলের নেতৃবৃন্দ, আমার সর্ববরিষ্ঠ বিভিন্ন প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে এই কৃষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। কোন নেতাই, যারা আপনারা দেখেছেন ইতিপূর্বে ধারাবাহিকভাবে নেতাদের বক্তব্য শুনেছেন, এই বক্তব্যের কোন আমাদের বলার কোন সিদ্ধান্ত নাই। আমাদের সামনে আমাদের পাবনা জেলা কৃষক দলের সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান আসিফ একটা নির্দেশনা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন। আমি আরেকটা নির্দেশনা আছে কৃষক ভাইদের উদ্দেশ্যে, সেটা পড়ে শোনাবো। এইগুলো আমাদের আসলে সাংগঠনিকভাবে নির্দেশনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা আমার, এবারে আমি আপনাদের উদ্দেশ্যে যারা তারেক রহমান নির্দেশনা পড়ে শোনাবো। 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে কৃষক দলের বক্তব্য। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত মাত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, লক্ষ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের পর পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। কৃষিতে জিয়াউর রহমানের অবদান লক্ষ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে
নিপতিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। সুফলা শস্য শ্যামলা আমাদের উর্বরা বংশের শুরুতে এক দুর্ভিক্ষের কবলে নিপতিত 1975 সালে মর্মান্তিক পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়া রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বিশেষ করে কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই 100 কোটি টাকার এক বিশেষ ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানে ভালো অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তিগত বিশেষ শিল্পের উন্নয়নে বিকাশের মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি যন্ত্রপাতি হিসেবে কৃষকের সম্পৃক্ত করার কোন বিকল্প নাই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদনে 11.11 মিলিয়ন টন 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দেশে দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য নিশ্চিত করার জন্য খাদ্য আপদকালীন মজুদ গণতন্ত্র জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন এবং তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি করে বিদেশে। পল্লী বিদ্যুতের কর্মসূচি বিদ্যুৎকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করেন পল্লী বিদ্যুৎ বোর্ড আইইবি প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রামে 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা বিশ্বের অন্যতম সফল ঘটনা। ইসিআইসি প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সরকারখানা, আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন এবং ইসিআইসির আওতাধীন চিনি শিল্পের উন্নয়নের দিকে যুগান্তকারী অবদান রাখেন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়ন ঘটানোর জন্য 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা জিয়াউর রহমান বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টা 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। কৃষিতে খালেদা জিয়ার অবদান উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার নিমিত্তে দরিদ্র অঞ্চলকে শস্য ভাণ্ডার রূপান্তরিত লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশেষ অবদান রাখেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করেন। উৎপাদনে ব্যয় হ্রাস করার শ্রমিকের ঘাটতি পূরণের কার্য যান্ত্রিকরণ প্রকল্প চালু করুন। 5,000 টাকা কৃষি ঋণ খালেদা জিয়া 25 বিঘা পর্যন্ত যারা কৃষক ছিলেন তাদের খাজনা মওকুফ করে দেন। নিরাপত্তা সংক্রান্ত প্রদানকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে 204 কোটি টাকা বরাদ্দ করেন। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলফুল উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% হারে সুদ ঋণ প্রদানের ব্যবস্থা করেন। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রোগীয় অবিনাশ মানন্তি আত্মহত্যা করে সেচ পাম্প স্থাপন স্থানীয় আওয়ামী লীগের নিজের ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের মালিকা নারী শরীফুদ্দিন। প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে চলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারে, কৃষক ভাইদের জন্য কি কি অবদান রাখবেন সেই সমস্ত চূড়ান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন।
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করবেন। কৃষকদের জন্য শস্য বীমা চালু করবে। সেচ ব্যবস্থার সংকট নিরসনের শহীদ ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনরায় আবার চালু করবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপক হারে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবেন। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিতকরণের ব্যবস্থা করবেন। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করবেন। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ ফসল আঙিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্পমূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যার সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ দান তৈরি করে উৎপাদনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মায়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মায়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়া হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ করানোর বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে পড়ে শোনানো হল। প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাকে ধানের শীষ প্রার্থী দেওয়া হবে, আপনাদের প্রতি আহ্বান থাকবে কোন প্রকারের দলের মধ্যে কোন হিংসা বিদ্বেষ গ্রুপিং করে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত না হয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাদেরকে হাতে ধানের শীষ দিয়ে দেবে তাদেরকে পক্ষে আপনারা নির্বাচন করবেন এবং আগামী দিনে বিএনপির সরকার গঠন করে জনগণকে বিএনপির পক্ষ থেকে সেবা করার আপনারা বিএনপিকে দায়িত্ব দেবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন না, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না, বহু টাকা আপনার প্রস্তাব করি আমি বসার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বসেন। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আপনারা যারা এদিকে দিয়ে ঘোরাফেরা করছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের অঞ্চলের কৃষি সন্তান আপনাদের অঞ্চলের কৃষি সন্তান অত্যন্ত মেধাবী সংগঠন এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কৃষকদের নিয়ে যে চিন্তা তার উপর একটি প্রামাণ্য চিত্র এখন আপনাদের মাঝে দেখানো হবে। আপনারা সবাই সামনে আসেন, দেশ নায়ক তারেক রহমানকে দেখার জন্য আপনাদের সবাইকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে ভার্চুয়ালি উপস্থিত হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত দলের চেয়ারম্যান তারেক রহমান। সাকিবকে আমি অনুরোধ করবো সবাই একটু বসে পড়েন, সবাই বসে আপনারা সবাই সামনে আছেন, আপনারা সবাই সামনে আছেন। ভাই এদিক থেকে প্লিজ সবাই একটু সামনে আছেন। সাকিব শুরু করে দাও। সবাইকে অনুরোধ করবো বসার জন্য।
কৃষক নেতৃবৃন্দের সমাবেশের সম্মানিত সভাপতিদের মতো আগামী 3 মাসের তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্যদের গ্রহণের জন্য, একইভাবে তাদের সমস্যাগুলো জানার জন্য সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে। আমরা চিন্তা করে দেখি, আমরা ছোটবেলা থেকে আমরা কি শুনে এসেছি। ছোটবেলা থেকে আমরা শুনেছি, যখন আমরা শুনেছি এই কথাটা, তখন দেশে ইন্ডাস্ট্রির সংখ্যা খুব বেশি ছিল, গার্মেন্টস ছিলই না, ছিল এর বাইরে হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রি। আমরা শুনতাম যে কৃষি হচ্ছে বাংলাদেশের শতকরা ম্যাক্সিমাম মানুষ শ্রমিক হচ্ছে কৃষি কাজের সাথে বাংলাদেশের এটি মোটামুটি আমরা জেনে আসতাম। আজকে আমরা যদি জিজ্ঞেস করি এই অবস্থা কি পরিবর্তন হয়েছে, আমার কাছে তো মনে হয় না যে এই অবস্থার পরিবর্তন। এখনো আমি মনে করি কৃষি বাংলাদেশের এবং কৃষককে যদি আমরা শ্রমিক হিসেবে বলি, তাহলে আমরা বলতে পারি এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ বা শ্রমিক কাজ করছেন এই সেক্টরে। অর্থাৎ এই সেক্টরে যে শ্রমিক তার সংখ্যা বিশাল। আমরা গার্মেন্টস সেক্টরে অনেক সময় বিভিন্ন হিসাব দেখি যে 20 লাখ, 25 লাখ, 30 লাখ বা 50 লাখ মানুষ কাজ করছেন। কিন্তু আপনি যদি গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে দেখেন আপনি, তাহলে আমরা দেখতে পাই, খুব সহজেই আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত, এবং সেটি নারী হোক বা পুরুষ হোক। আমরা খেয়াল করে দেখবো যে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা অর্ধেক হচ্ছে নারী, এবং এই নারীদের একটি বিশাল অংশ কিন্তু কৃষির সাথে জড়িত। কাজে আমরা যদি পুরুষ এবং নারী দুটোকে একসাথে যোগ করি, দেখা যাবে যে বোধহয় এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা। আজকে আমরা এখানে একটি সামনে রেখে একত্রিত হয়েছি। কি সেই লক্ষ্যটি? বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি কর্মসূচি হাতে নিয়েছে। আগামী 10 তারিখ থেকে 3 মাস পর্যন্ত প্রতিটি ইউনিয়নে, প্রায় 45-এর মতন ইউনিয়ন আছে বাংলাদেশে, তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ইউনিয়ন, বেশি সংখ্যক ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে একটি কৃষক সমাবেশ হবে, কৃষকদেরকে নিয়ে একটি সমাবেশ হবে। সেখানে কৃষি সংক্রান্ত বা আমাদের দলের নীতি আদর্শ আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে তাদের সমস্যা সমূহ জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, কিভাবে কি আমরা সমাধান করতে পারি। পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে আমরা কৃষকদের সেই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করার বা সমাধান করার আমরা চেষ্টা করব। এটি মূলত লক্ষ্য, এবং একই সাথে কৃষক দলকে আরো কৃষক নির্ভর করে গড়ে তোলার আমাদের লক্ষ্য বা চেষ্টা থাকবে। আনুষ্ঠানিকভাবে আমি এই সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে। প্রিয় উপস্থিত কৃষক নেতৃবৃন্দ, সকাল 9টা থেকে আপনারা আপনাদের আজকের এই কর্মসূচিটি শুরু করেছেন। এখানে কৃষকদের সমস্যা, কৃষির সমস্যাগুলো অ্যাড্রেস করেছেন, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে অনেকগুলো আলোচিত হয়েছে। খুব সংক্ষেপে যদি বলতে হয়, সেক্ষেত্রে বলা যায় যে, যেমন ধরেন খুব সহজে আমরা যেটা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা দেশনেত্রী খালেদা জিয়ার সময় 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফ ছিল, করে দেওয়া হয়েছিল। তারপরে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা, এরকম অনেকগুলো আছে, অনেক বিষয় আছে। ডিপ টিউবওয়েলের যেটা ইলেকট্রিসিটির খরচ, সেটা সরকার বিয়ার করতো সিজন, যে সময় ফসলের সিজন ছিল। বিএডিসির গোডাউন গুলো শহীদ জিয়ার সময় তৈরি করা হয়েছিল। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কৃষকদের সমস্যার কিছু সমস্যার সমাধান হয়েছে। আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে যে মূল যে বিষয়গুলো আছে, আমি যতটুকু বুঝি জানি, কৃষকের বীজের সমস্যা
সম্পূর্ণভাবে এই সংকটের সমাধান করা যায়। বীজের সমস্যা রয়েছে, কাজে এটি একটি বিরাট সমস্যা যেটি আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন। আমাদের 31 দফার মধ্যে আমরা এই ব্যাপারে কথা রেখেছি। আমরা তারপরে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা বিভিন্ন সময় কৃষকের ফসল নষ্ট হয় এই দেশে। আমরা কৃষি বীমার কথা চিন্তা করেছি, কৃষি বীমা আমরা করার চেষ্টা করছি যাতে কৃষকের বীজ হোক বা ফসল হোক ক্ষতিগ্রস্ত হলে সেই সময় একটা সার্টেন টাইম পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষককে যাতে সেই সাপোর্টটা দেওয়া হবে। কৃষককে যাতে বাংলাদেশে আবহমান কালে যেটা প্রচলিত আছে, কৃষককে মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়। এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়ে যায়, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদেরকে যদি এই সাপোর্ট গুলো আমরা দিতে পারি, তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো করা সম্ভব হবে, সেটি হয়তো হবে না। সারের সমস্যা আছে, আগে ছিল ইউনিয়ন, খুব সম্ভব ইউনিয়ন পর্যায়ে একজন করে ডিলার, তাতে বিভিন্ন সমস্যা দেখা যেত। এই ডিলারের সংখ্যা ইউনিয়ন পর্যায়ে আমাদের গত সরকারের সময়টি বাড়ানো হয়েছে, 1 থেকে 2 করা হচ্ছে যতটুকু আমার মনে আছে। এইভাবে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছিল। একটি বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মানুষ, আমরা কেউ বলি 16 কোটি 17 কোটি, যেটাই আমরা বলি না কেন, এখানে বহু নেতৃবৃন্দ বসে আছেন, কৃষক দলের বহু নেতাকর্মী বসে আছেন, যাদের সাথে আমার বিভিন্ন দেশে যখন আমি ছিলাম বিভিন্ন সময় দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? আপনার এলাকায় দেখা হয়েছে। আমি সারা দেশ ঘুরতাম, আজকে এই জেলা, কালকে ওই জেলা, থানায় থানায় ইউনিয়নে ঘুরতাম, আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে মোটামুটি ভাবে। সেই সময় আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই এই মুহূর্তে 20 কোটির কম হবে। এটি হচ্ছে আমার কাছে হয়তো ফ্যাক্টস ফিগার, দেখে আমার কাছে যা মনে হয়েছে, সারা দেশ ঘুরে আমার যতটুকু মনে হচ্ছে এতদিনে জনসংখ্যা। এখন চিন্তা করেন নেতৃবৃন্দ, 20 কোটি জনসংখ্যা, 20 কোটি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন যদি করতে হয়, আপনাকে ডেফিনেটলি অবশ্যই আপনাকে কৃষির পুরা বিষয়টিকে, কৃষি বলতে যা যা বোঝায় সবকিছুকে একটি ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না আনেন, তাহলে অবশ্যই এই 20 কোটি মানুষের খাদ্য সংস্থান করা ভীষণ একটি ডিফিকাল্ট ব্যাপার হবে এবং খুব সিরিয়াস ব্যাপার। এট দ্য সেম টাইম চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষের জন্য খাবার ইম্পোর্ট করা কিন্তু বলা যায় প্রায় মোটামুটি অসাধ্য ব্যাপার, সম্ভব না। সেটি আপনি কত মানুষের জন্য চাল, ডাল, তেল, নুন আপনি ইম্পোর্ট করবেন, সম্ভব না। কাজে অবশ্যই অন্তত বেসিক খাদ্যদ্রব্য যেগুলো, সেগুলো অবশ্যই আমাদেরকে এই দেশের উৎপাদন করতে হবে। এখন এই দেশে উৎপাদন করতে হলে কৃষি জমির পরিমাণ, জনসংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এটি একটা সিরিয়াস ম্যাটার। কিন্তু এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে। কাজেই কিভাবে কৃষি জমিন আমরা বাড়াতে পারি, এটি একটি চিন্তা আমাদেরকে করতে হবে। কৃষি জমি বাড়াতে হলে অনেক বিষয় আছে, এত ডিটেইল এখানে হয়তো আলোচনা করা সম্ভব না। বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি, বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে। তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। জনসংখ্যা বাড়ছে বই আমাদের কমছে। আসেন এরপরে, কৃষি বলতে শুধু যে ধান চাষ, পাট চাষ নয়, কৃষি বলতে ধান চাষ যদি হয়ে থাকে, গম চাষ যদি হয়ে থাকে, শাক সবজি চাষ যদি হয়ে থাকে, একই সাথে কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ এইগুলা পালনও কৃষির মধ্যে পড়ে। শুধু যে ধান চাষ আর একটা ফসল এটা না, কৃষি একটা ব্যাপক বিরাট একটা সেক্টর। এখন আপনি শুধু ধান চাষ করলেন, নয় আপনার চালের সমস্যা হলো, কিন্তু শুধু কি আপনি ভাত খাবেন? শুধু তো ভাত খাবেন না, শাক সবজি আপনাকে খেতে হবে, আপনাকে মাছ খেতে হবে, আপনাকে গরু, ছাগল, এগুলো আপনার এনাফ প্রোডাকশন হতে হবে। কাজে এই বিষয়গুলোকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে যে এই যে দেখুন আজকে পেঁয়াজ, রসুন, আদা হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, ডিমের দাম সেই 160 টাকা 200 টাকার কাছাকাছি চলে যাচ্ছে। কেন? এটার কিছু সমস্যা তো অন্য সমস্যা আছে যেগুলো পত্রপত্রিকা আমরা দেখি।
কিছু সমস্যা আছে, কিন্তু এর বাইরে আমি মনে করি আরেকটি বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। আরো আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, সেটি ধানের প্রোডাকশন হোক, মানে চালের প্রোডাকশন হোক, সেটি শাকসবজির প্রোডাকশন হোক, সেটি গরু ছাগলের প্রোডাকশন হোক, সেটি পেঁয়াজের প্রোডাকশন হোক। পেঁয়াজ আমাদের দেশে পেঁয়াজের প্রোডাকশন বাড়ানো সম্ভব। পেঁয়াজ আমরা পার্শ্ববর্তী দেশ সহ কিছু কিছু দেশ থেকে ইম্পোর্ট হয়, কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে, সবার না থাকলেও আমাদের সারা দেশের মানুষের পেঁয়াজের যে রিকোয়ারমেন্ট মোটামুটি ভাবে কিন্তু তার 50% বেশি পেঁয়াজ দেশি এই মুহূর্তে উৎপাদিত হয়। প্রায় 60-65% পেঁয়াজ দেশি উৎপাদিত হয়। তাহলে এইটা যদি হয়, এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি। এটি কি বাড়িয়ে ইম্পোর্ট নির্ভরতা আমরা কমাতে পারি। এখন আমাদেরকে তাহলে বের করতে হবে কোথায় কোথায় পসিবিলিটি প্রবাবিলিটি আছে যেখানে পেঁয়াজের উৎপাদন, পেঁয়াজ সহ আরো কিছু ফসল আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে হইচই পড়ে যায়, মাঝে মাঝে এই পত্র পত্রিকায় যে মাঝে মাঝে হইচই পড়ে যায়। এবং স্বাভাবিকভাবে সরকার যেই থাকুক না কেন, আর জনপ্রতিনিধিত্ব করে এইরকম সরকার, মানে মানুষের পক্ষে নির্বাচিত, যেমন বিএনপি 2001 বলুন, 91 সাল বলুন, 1969 সাল বলুন, যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল বলেই এইরকম সরকার আরো বেশি বিব্রত যখন কাজে এই ঘটনাগুলো আমাদের দেখুন। একটি বড় বিষয় হচ্ছে পানি। পানি আমাদের নেতা কর্মীদেরকে দেখতে পাচ্ছি কৃষক দলের সদস্য হিসাবে। আগামীতে ইনশাল্লাহ যখন আমরা এরকম আরেকটি সমাবেশ করব, তখন আপনারা যখন থাকবেন, আপনাদের থেকে বেশি সংখ্যক সেই মানুষগুলো থাকবে, সেই নতুন সদস্যগুলো থাকবে সাথে সম্পর্কিত যারা ভলিউম একটু দেন। যেখানে আপনারা যদি 3,000 থেকে আপনাদের নতুন সদস্য 6,000 থেকে কৃষক হিসেবে পরিচিত এরকম মানুষ পরিশেষে আমি আর বক্তব্য না করি আন্তর্জাতিক বাহিনী বাদক মাননীয় 10 মিনিট পরে প্রশ্নোত্তর করেন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের বিশেষজ্ঞ। দয়া করে কেউ বাহিনী করেন না, শুধুমাত্র 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হলো। এরপরে খাবার দেওয়া হবে, সবাই খাবারের বিষয়ের জন্য এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আসতে উঠেন তার মানে একটু দেখেন। আপনারা কেউ যাবেন না, খাবার সকালে বুঝে ফেলতে পারেন না। ওটা কাটে না। শেষ হয়েছে।